আচ্ছা, দুইজন লোক এসে নাকি তপন সম্পর্কে আপনাদের দারোয়ানকে জিজ্ঞেস করেছিল। আগে তো তপন ভাইয়ের কথা জিজ্ঞেস করে নাই, করছিল স্বপন চাচার কথা। ও হ্যাঁ, তারপর নাকি তপনের সম্পর্কে জিজ্ঞেস করেছিল। জি স্যার। বাই দ্য ওয়ে, তপন সম্পর্কে এর আগে আপনাকে কেউ প্রশ্ন করেছিল? এই যে আপনি করছেন। হো হো, আচ্ছা, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে মা, তুই কখন এলি? এই যে তো বস। হ্যাঁ, কি যেন নাম তোমার? সিদ্দিক স্যার। ও আচ্ছা, তোমার নাম্বারটা বলো তো আমাকে। স্যার আচ্ছা, এক কাজ করো, তোমার মোবাইলটা আমাকে দাও, আমি একটা ফোন দিচ্ছি। এই যে, এই নাম্বারটা আমার, সেভ করে রাখো। অস্বাভাবিক কোনো কিছু দেখলে আমাকে ফোন করবে। জি স্যার। আর শোনো, তোমার আপা যখন বের হবে আমাকে একটা কল দেবে, পারবে তো? জি। আর এই কথাটা যেন তোমার আপা না জানে। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি কত বছর ধরে এখানে থাকো? হো, প্রায় 10 বছর। স্বপন সাহেবের সাথে তোমার স্যারের সম্পর্ক কেমন? বাল্য বন্ধু। আর তোমার স্যারের ভাই? ফরিদ চাচা। হ্যাঁ, উনি আসেন না? কম আসে স্যার। তার সাথে তোমার স্যারের সম্পর্ক কেমন? স্যার, ভিতরের কথা তো আমি জানি না। ওকে, আমি আসি। আর শোনো, চোখ কান খোলা রাখবে, কোনো কিছু হলে আমাকে জানাবো। জি স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। বাবা, পুলিশ কি তপনকে খুঁজতে এসেছিল? না। তাহলে কারা যেন স্বপনের খোঁজ নিচ্ছিল। কেন? কারো হয়তো ধারণা তপনকে সরাতে পারলে তোমাকে অস্থির করা যাবে। আর স্বপন চাচাকে সরাতে পারলে তোমাকে? হ্যাঁ। তোমার কথা জানি না, তবে তপনের কিছু হলে আমি অস্থির হব কেন? ওই যে ওরা তোমাকে দিয়ে কোম্পানির কাগজগুলো সই করালো, ওরা ভাবছে তখন হয়তো তোমাকে বুদ্ধি দিয়ে শাহেদের কোম্পানি চালাবে। তাতে তাদের কি সমস্যা? সে হয়তো শাহেদের কোনো পার্টনার হবে। আমার জানা মতে শাহেদের তো কোনো পার্টনার ছিল না। মনে হয় ছিল, তুমি হয়তো জানো না। স্লিপিং পার্টনার? হ্যাঁ। তাহলে সম্ভবত সেটার কেউ নয়। সে কে? তোমার ভাই। ফরিদ? হ্যাঁ। আমি দেখেছি ভাইজান, সোনায় সোহাগা। তাহলে যাও, নিজের মেয়ে থাকলে তার সাথে বিয়ে দাও। আমি ছেলে না দেখে মেয়ের বিয়ে দেব না। মা, এই শরীরে ওকে নিচে নিয়ে আসা আপনার ঠিক হয়নি। কি গো, ব্যথা করছে তোমার? চুপ করো। তুমি চুপ করলেই মনে হয় ব্যাপারটা ভালো হয়। ভাইজান, ভাবিকে ক্রস না করে আমাকে করেন। আপনি কি জানতে চান? ছেলের আশয় বিষয়ে আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি।
শুধু একটা কথাই বলবো, এক পাল্লায় আপনার মেয়ে, আরেক পাল্লায় সোনা। ওরা যা দেবে তবে তা আপনার মেয়ের ওজনের চেয়ে অনেক বেশি। ফরিদ, তোর শোনা দরকার, আমাদের দরকার নেই। আমাদের দরকার তার বংশ বুনিয়াদ, তার চেহারা, তার সৌন্দর্য, তার আচার আচরণ। সৎ বংশ, সুন্দর চেহারা, আর কি চাই? আমি দেখতে চাই। স্লোলি ওয়েট অ্যান্ড সি। দেখবেন ভাইজান, দেখবেন। শোনো, আমার নাম ফরিদ। আমার নেটওয়ার্ক সম্পর্কে তোমার কোনো ধারণা না থাকতে পারে, কিন্তু ভাইজানের আছে। কাদের সঙ্গে আমি চলাফেরা করি ভাইজান সেটা জানে। ভাইজান, যদি পারো আমাকে আমার সম্পত্তি বুঝে পাওয়ার ব্যাপারে সহযোগিতা করো, নইলে এর পরিণাম খুব খারাপ হবে। কি করবি রে তুই? কি করবি? কি করবি? কি করবি? মা মা কি করছো মা? তুই চুপ কর, তুই চুপ কর। মমিলা মমিলা মাকে নিয়ে ঘরে যাও তো, যা যা ঘরে যা, যা মা, ঘরে যা, ঘরে যা, তুমি ঘরে যাও। কিরে মা, ঘর অন্ধকার করে বসে আছিস যে? পাগলি মা আমার। আচ্ছা, এই যে বাবু যে মেনু নিয়ে আসলো তোর কাছে, তুই নাকি বলেছিস তুই খাবি না, কেন? বাবা, তোমার এত কেন উত্তর দিতে আমার ভালো লাগে না। আচ্ছা, তুই কি খাবি আমাকে বল। আলু ভর্তা, ডাল, ভাত আর চচ্চড়ি। আচ্ছা বাবা, তুমি বই পড়ো না? তোমার প্রিয় লেখক কে? আরে কিসের বই পড়া মা, আমি কি সময় পাই যে বই পড়বো? আবার লিও টলস্টয় ধরো বাবা, তারপর রবীন্দ্রনাথ। কি পড়বো? হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড। মানে? তুমি লিও টলস্টয়ের এই গল্পটা পড়োনি? না। রাশিয়া এক লোক বেড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখে জমি আর জমি, উর্বর আর ঊষর। বসবাসের জন্য এর চেয়ে বেস্ট জায়গা আর পৃথিবীতে কোথাও ছিল না। সে ডিসাইড করলো ওখানে সে জমি কিনবে। তারপর সে গ্রামের মোড়লের কাছে গেল, জমির দাম জিজ্ঞেস করলো। মোড়ল বলল 100 রুবল। তখন লোকটি জিজ্ঞেস করলো, আমি 100 রুবলে কতখানি জমি পাবো? মোড়ল বলল, তুমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যতখানি জায়গাতে খুঁটি করতে পারবে ততখানি জায়গা তোমার। এই কথা শুনে লোকটা তো ঘুমাতেই পারলো না। সে ভোর হওয়ার জন্য অপেক্ষা করলো। সকালবেলা উঠে সে দৌড়াতেই থাকলো আর এক হাতে খুঁটি কাটতে থাকলো। তার পা ছুড়ে যাচ্ছে, বাতাসের অভাবে বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা টনটন করছে। তারপর সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর একের পর এক খুঁটি পুঁতে যাচ্ছে। ক্লান্তির চরম এসে তবুও থামছে না। সূর্যাস্তের আগে সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের সামনে গিয়ে থামে। উঁচু সেই পাহাড়টার দিকে তাকিয়ে বলে, এই পাহাড়টাও আমার চাই। তারপর সে পাহাড়টা ওঠা শুরু করে। পাহাড়ের শীর্ষে গিয়ে দেখে গ্রামের ওই মোড়লটা তার জন্য অপেক্ষা করছে। সে পড়ে যায়। লোকজন ছুটে গিয়ে তার কাছে যায়। মোড়ল বলে সে মারা গেছে, ওকে কবর দিয়ে দাও। ওই 3.5 হাত জমি সে তার জীবন দিয়ে অর্জন করেছিল। তুই কি বলতে চাস? বাবা, এবার ক্ষান্ত হও। তুমিও জীবন দিয়ে এই 3.5 হাত জমির চেয়ে বেশি কিছু অর্জন করতে পারবে না। আমি যা করছি সব তোর জন্য করছি মা। আমার তোমার ভালোবাসা ছাড়া কিছু দরকার নেই বাবা। কেমন ভালোবাসা? তোমাকে সবাই ভয় পায়। না। হ্যাঁ বাবা, যার তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা সে তোমার চাইতে সবচেয়ে বেশি দূরে। কে? তোমার স্ত্রী, আমার মা। তুই তোর কথা বল। আমি সেটা বলেছি। আমাকে কি করতে হবে? তুমি বড় আব্বার কাছে যাও, তার সামনে বিনীত হয়ে দাঁড়াও আর ক্ষমা চাও। এর বদলে তুই আমাকে আর কিছু বল। এর চেয়ে মৃত্যু অনেক ভালো। তুই যদি চাস তাহলে আমি তোর সামনে মরব, কিন্তু ওই লোকটির সামনে মাথা হেট করব না। মা আমাকে বলেছে, কি? ছোটবেলায় আমাকে খাওয়ানোর জন্য যখন তোমার দুধ কেনার টাকা ছিল না, তখন তুমি আমাকে বড় মা আর বড় আব্বার কাছেই রেখে এসেছিলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে তোমার কিছু হয়নি, তাতে আমার হয়েছে। আমাকে লালন পালনের জন্য আমি বড় মা বড় আব্বার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেছি।
আমি কখনো তাদের মনে কোনো দুঃখ বা কষ্ট দিতে পারবো না। তুই কি আমাকে এইসব সবক দেওয়ার জন্য লন্ডন থেকে এসছিস? আচ্ছা, তোর আসল উদ্দেশ্য কি বলতো? আমি চাই বড় আব্বা তোমাকে ক্ষমা করুক আর আমাকে আরেকবার গ্রহণ করুক, তবে এবার দুধের জন্য নয়, এবার কিসের জন্য? বংশের সম্প্রীতি রক্ষার জন্য। ভাই ভাই বিচ্ছেদ করে কোনোভাবে যেন তোমরা বংশের জলাঞ্জলি না দাও। আমি দাদির কাছে দাদুর কথা, দাদুর বাবার কথা শুনেছি, শুনে তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তারা কি ছিলেন আর তুমি কি বাবা? আমার জন্য তুমি ছোটবেলায় দুধ কেনার টাকা জোগাড় করতে পারো না, তাতে আমার কোনো ক্ষেত নেই, কিন্তু তুমি আমার জন্য তোমার ভাইয়ের সাথে মিলেমিশে থাকতে পারবে না, এটা আমার মানতে খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি যদি বিবাদ না মেটাও তাহলে আমি এবারে পুত্রবধূ হয়ে যাব। তখন তোমার মেয়ের স্বামী আর শ্বশুরবাড়ির বিরুদ্ধে লড়াই করতে হবে, পারবে? তুমি রাজি? ও, এই জন্য ওরা তোকে ডেকে এনেছে? আমার সাথে একা না পেরে তোকে ডেকে এনেছে আমাকে সর্বশান্ত করার জন্যে? বড় আব্বা তোমার কি ক্ষতি করেছে শুনি? লিথি গ্রুপে আমার কোনো নাম নিশানা আছে? আমি কেন ওই গ্রুপের কেউ নই? তুই যে বংশের কথা বলছিস, আমি তো সেই বংশেরই ছেলে। তুই যার কথা বলছিস আমি তো তোর ভাই নাকি? তারপর আমি একটা MLM কোম্পানি করেছিলাম। তোর বড় আব্বা আমাকে সাহায্য করা তো দূরে থাক, তপন নামে একটি ছেলেকে লাগিয়েছিল আমাকে সর্বশান্ত করার জন্য। বাবা, একা একটা ছেলে কিভাবে পারে তোমার ব্যবসা লাটে তুলতে, যদি তোমার ব্যবসা কোনো ফল্টি না থাকে? তুই কি বলতে চাস? আমি বলতে চাই তোমার MLM কোম্পানিটা ছিল ভুয়া। আমি পত্রিকায় দেখেছি বাবা। এরপর আমি যখন বড় আব্বাকে ফোন করলাম, এ ব্যাপারে কিছু জানতে চাইলাম, তখনও বড় আব্বা তোমাকে ছোট করে কিচ্ছু বলেনি। এ ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গেছে। আমি জেল খেটেছি তার দোষে। তুমি জেল খেটেছো তোমার দুর্নীতির কারণে বাবা। ঠিক আছে, ঠিক আছে, তাই সই, আমি তোর কথাই মেনে নিলাম। কিন্তু তুই মনে রাখিস, আমার এক হাতে চাঁদ সূর্য আর এক হাতে পৃথিবী দিলেও যদি বলে ভাইয়ে ভাইয়ে মিলে যাও, কোনোদিন সেটা হবে না। আই এম দ্য লাস্ট পার্সন। ও আমাকে বেইজ্জতি করেছে, আমি তার প্রতিশোধ নেব। বাবা, আমি এই গলা মানুষ খুব পছন্দ করি, বাট তোমার এটা ইগো না, এটা ইট। এটা খুব খারাপ। তুমি আসলে সিক, তোমার ডাক্তারের সাহায্য দরকার। অরিন, তুই কাল পরশু লন্ডন ফিরে যা, সেটাই তোর জন্য মঙ্গল হবে মা। আমি যাব না আমি তোকে বাধ্য করব। বাবা, আমারটা কিন্তু ইগো, ইড না। আর আমার ইগো যে কত বেশি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। বটে, হ্যালো, দাদি কোথায়? এটা দাদির ফোন না? ও আচ্ছা, তুমি? আমি কে? অরিন? দাদি ফোন রেখে গেছে কেন? সেটা আমি বলতে পারবো না। আমি দাদির সাথে কথা বলবো, তুমি আমাকে লিথিয়াপুর ফোন নাম্বার দাও। লিথি তো এখানেই। দাদি আসেনি? না। ও তুমি কি লিথির সাথে কথা বলবে? দিব? না, দরকার নেই। আচ্ছা, তুমি এখন কোথায়? জাহান্নামে। খেয়েছো তুমি? মানে কি হঠাৎ এত কুতু কুতু করে কথা বলছো আমার সাথে? অমানুষ কোথাকার। আচ্ছা, মানুষ হওয়ার জন্য কি লন্ডনে যেতে হয়? লন্ডনে যেতে হয় না, যে কোনো মানুষের কাছে গেলেই হয়। তোমার মতো মানুষ? তুমি কি আমাকে মানুষ মনে করো নাকি? করলে তো ভালোই হতো। কেন করি না? না, করো না। তো এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এসে নিয়ে যাও। কোথায়? তোমার ঘরে।
কে রে, নীল? না, অরিন। তোর দাদিকে চাইছিল? হ্যাঁ। হুম। আচ্ছা মা, তুমি তো ওকে মানুষ করেছো তাই না? ও কি তোমার কোল থেকে কখনো পড়ে গিয়েছিল? নিশ্চয়ই মাথায় চোট পেয়েছে, না হলে এত খ্যাপা কেন? আচ্ছা, আমি না হয় তখন হাসলাম দুঃখে, তুমি এখন হাসছো কেন? বিশ্বাস কর, ওকে নিয়ে আমার মনে গভীর একটা ব্যথা আছে বাবা। আমি খুব আদর যত্নে ওকে মানুষ করেছিলাম, বড় করে তুলেছিলাম, কিন্তু হঠাৎ ওর মা একদিন এসে আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে গেল। আমি সেই দিন বুঝেছিলাম ওর শিকড়টা খুব শক্ত। জানিস, আমি যে কত রাত বালিশ ভিজিয়ে কেঁদেছি, বিছানায় শুয়ে ওকে হাত দিয়ে পাশে খুঁজতাম, বুকে বালিশ জড়িয়ে ধরে মিছামিছি ওকে অনুভব করার চেষ্টা করেছি। চোটটা আমার লেগেছিল, কিন্তু ওর লাগেনি। আমার মনটাকে কঠিন করার জন্যে আমি নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। তোকে কটু কথা বলেছি, তোর বাবাকে অবজ্ঞা করেছি, দাদিকে অবহেলা করেছি। মা, তুমি এগুলো একদম ভুলে যাও। আমি তো ভুলেই গেছিলাম রে। ও আবার হঠাৎ কোথা থেকে এরকম উড়ে এলো। শোন লিমন, ওকে কিন্তু তুই বেশি আস্কারা দিবি না। ও সুই হয়ে ঢুকবে আর একদিন ভালো হয়ে বেরোবে, আর সেই বিচ্ছেদটা কিন্তু বড় কষ্টের, তার তখন অনেক গভীর। কিছু কিছু মানুষ এরকমই, ভালোবাসলে ঝটপট করে মরতে হয়, কাছে পেতে চাইলে পস্তাতে হবে। ওর দহন তুষের আগুনের মতো, একবারে জ্বলে না, ধীরে ধীরে পোড়ায়। কথাটা মনে রাখিস লিমন। মনে রাখবো। আচ্ছা লিমন, তোর আর নীলের ভেতরে কি কোনো সমস্যা হয়েছে? আরে মা, আর বলো না, নীল সেই আগের মতো আর নেই। ও কোনো রকম আমাকে এড়িয়ে চলতে পারলেই বাঁচে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খনে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি
অনেক দূরে তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো ভেতরে বাহিরে নাকি অনেক দূরে